প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার উপস্থিত হলাম তোমাদের সামনে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সময় নিয়ে যে ক্লাসটি গত পর্বে উপস্থাপন করেছিলাম সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে ধারণা। এখন তোমাদের সময় পাঠের 134 নম্বর পৃষ্ঠায় একটি সমস্যা দেওয়া আছে। সেই সমস্যাটা তোমরা মনোযোগ দিয়ে পড়ো। তার পূর্বে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল হক, প্রধান শিক্ষক, রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ে 134 নং পৃষ্ঠায় যে সমস্যাটি দেওয়া আছে সেটা আমার বোর্ডেও দেওয়া আছে। আমি তোমাদের উদ্দেশ্যে পড়ছি যে তামিমের জন্মদিন 28 মে। তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখ? অর্থাৎ একটা সহজ সমাধান তোমরা খুঁজে বের করতে হবে, যেটা দিয়ে তোমরা বলতে পারবে যে তামিমের জন্মদিন যেহেতু এখানে দেওয়া আছে, একটা ক্লু দেওয়া আছে, একটা হিন্টস দেওয়া আছে, সেই হিসাবে আমরা সেই 28শে মে তামিমের জন্মদিন ধরে তামিমের জন্মদিনের 8 দিন পরে, কতদিন পরে শিক্ষার্থী বন্ধুরা? 8 দিন পর তাসলিমার জন্মদিন। সেটা তো স্বাভাবিক হয়ই, কারণ তোমাদের শ্রেণীতে যারা একসাথে পড়ালেখা করো, কারো জন্মদিন 10 দিন আগে, কারো জন্মদিন 5 দিন পরে, কারো জন্মদিন 7 দিন পরে, এরকম হতেই পারে। এইখানে যে সমস্যাটা দেয়া আছে যে তাসলিমার জন্মদিন তাহলে কত তারিখে হবে? আগে খেয়াল করবে যে তামিমের জন্মদিন হচ্ছে 28শে মে। তোমরা একটু চিন্তা করে দেখো যে মে মাসটা কত দিনে। সেটা ইংরেজি ক্যালেন্ডার দেখানোর সময় তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম যে মাসের হিসাবটা, ইংরেজি মাসের হিসাবটা কিভাবে করতে হয়। কিভাবে করতে হয় যে এখানে জানুয়ারি ধরে, তারপরে যে গ্যাপটা দেওয়া আছে নিচু জায়গাটাকে, সেইটাকে ফেব্রুয়ারি, আবার মার্চ, আবার এপ্রিল, আবার মে। তাহলে মে মাস যেহেতু উঁচু জায়গাতে চলে আসছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তামিমের যে জন্মদিন যে মাসটা, সেই মাসটা হচ্ছে কত দিনের বলো তো দেখি বন্ধুরা? হ্যাঁ, সেই মাসটা হচ্ছে 31 দিনের। তামিমের জন্মদিন হচ্ছে 28শে মে। তাহলে আমরা যদি মে মাসের ক্যালেন্ডারটাকে চিন্তা করি, এটাকে যদি 28, 29, 30, 31, এটা হচ্ছে গিয়ে তামিম। এটা হচ্ছে গিয়ে তামিমের জন্মদিন হচ্ছে 28শে মে। তাহলে চিন্তা করো তো দেখি মে মাসে আর কয়দিন বাকি রইল? 29, 30, 31। এখানে কয়দিন পেলাম আমরা? 3। এখানে আমাদের আছে মাত্র 3 দিন। তাহলে মে মাসের পরে কোন মাস বলো তো দেখি বন্ধুরা? হ্যাঁ, মে মাসের পর হচ্ছে গিয়ে জুন মাস। মে মাসের পরে হচ্ছে জুন মাস। তাহলে জুন মাসটা যদি আমরা ধরি, এক, 2, 3, 4, 5, 6। তাহলে এখন দেখো এখানে আমরা পেলাম 3 দিন। আমাদের বের করতে হবে কয়দিন? 8 দিন। তাহলে আমরা মে মাসের 28 তারিখ তামিম জন্মগ্রহণ করেছে, তার 8 দিন পরে তাসলিমার জন্মদিন। তাহলে 8 দিন যদি আমরা খুঁজে বের করতে হয়, তাহলে এখানে পেলাম 1, 2, 3। তাহলে এটা হবে গিয়ে 4, 5, 6, 7, 8। 8 দিন গিয়ে দাঁড়াচ্ছে কোন জায়গায়? 5-এর ঘরে। তাহলে সেটা হবে গিয়ে তাসলিমা। সেটা হবে গিয়ে তাসলিমার জন্মদিন। তাহলে এখানে আমরা কয়টা দিন পেলাম? এখানে আমরা কয়দিন পেলাম দেখো তো দেখি বন্ধুরা। এখন
1 2 3 4 5 দিন। তাহলে এই 5 দিন এবং এই 3 দিন মিলে হচ্ছে গিয়ে 8 দিন। তাহলে আবার একটু খেয়াল করে দেখো, মে মাসের 28 তারিখ হচ্ছে গিয়ে তামিমের জন্মদিন, তার 8 দিন পর হচ্ছে গিয়ে তাসলিমার জন্মদিন। তাহলে আমরা তাসলিমার জন্মদিনটা কিভাবে বের করব? মে মাসটা তোমরা জানো যে 31 দিনে, তাহলে 31 দিন হলে 28-এর পরে পাচ্ছি আমরা 29, 30, 31। সেখানে আমরা পেলাম কয় দিন? 3 দিন। যেহেতু 8 দিন পরে তাসলিমার জন্মদিন, তাহলে আমরা চলে যেতে হবে জুন মাসে। জুন মাসে গিয়ে আমাদের আরও 5 দিন নিতে হবে। যেহেতু আমরা মে মাসে পেলাম কয় দিন? 3 দিন। তাহলে আমাদের আরও 5 দিন যেতে হবে জুন মাসে। 1 2 3 4 5। এখন দেখো তো আমাদের 8 দিন হয়েছে কিনা। আমরা এখান থেকে যদি শুরু করি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন, এখানে আমরা 5 পর্যন্ত গিয়ে আমাদের 8 দিন হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি যে তাসলিমার জন্মদিন কবে বা জন্মদিন কত তারিখে? তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তাসলিমার জন্মদিন হচ্ছে 5 জুন। 5 জুন তাসলিমার জন্মদিন। আমরা যদি অন্যভাবে আর কেউ চিন্তা করতে পারো কিনা দেখো তো দেখি। এছাড়াও আরো কোনো সহজ পন্থা তোমাদের জানা আছে কিনা? যে 28 দিনের সাথে আমরা সচরাচর যদি 28-এর সাথে 8 যোগ করি, এভাবেও অঙ্কটা করা যেতে পারে। 28-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয়? কেউ কেউ তো এইভাবেও করতে পারে। এখন 28 আর 8 যোগ করলে কত হয়? 36। 28 আর 8-এর যোগফল হচ্ছে গিয়ে 36। তাহলে আমরা জানা আছে যে মে মাস হচ্ছে 31 দিনের। মে মাস হচ্ছে কত দিনের? 31 দিনের। তাহলে আমরা যদি 36 থেকে 31 বিয়োগ দিয়ে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 36 থেকে যদি 31 বিয়োগ দিয়ে কত হয় বলো তো দেখি তোমরা। হ্যাঁ, তোমরা তো যেহেতু বিয়োগ জানো, সেটা হচ্ছে গিয়ে 6 থেকে 1 চলে গেলে 5, আর 3 থেকে 3 চলে গেলে তো কিছুই থাকে না, 0। তাহলে আমরা যদি এইভাবেও অঙ্কটা করি যে 28-এর সাথে যদি আমরা 8 যোগ করি, 8 যোগ করলে হচ্ছে গিয়ে 36। যেহেতু মে মাসটা হচ্ছে 31 দিনের, সেই 31 দিন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে 5। সেটা হবে পরবর্তী মাসের 5 তারিখ। পরবর্তী মাসের 5 তারিখ। তাহলে পরবর্তী মাস কোন মাস? জুন মাস। পরবর্তী মাস কোন মাস? জুন মাস। তাহলে তাসলিমার জন্মদিন হবে 5 জুন। তোমাদেরকে কি আমি ধারণা দিতে পেরেছি যে 28শে মে যদি তামিমের জন্মদিন হয় তাহলে তাসলিমার জন্মদিন 5 জুন কেন হবে? কারণ তোমরা ক্যালেন্ডারের দিকে লক্ষ্য করো, আমরা মে মাসের পরে পেয়েছি 1 দিন 2 দিন 3 দিন। যেহেতু 8 দিন যেতে হবে, তাহলে 4 5 6 7 8 দিন। এখানেও আমরা পেলাম 5 জুন। আবার অন্যভাবে আমরা করলাম, পরে দেখলাম যে 28শে মের সাথে যদি আমরা 8 দিন যোগ করি, যেহেতু 8 দিন পরে তাসলিমার জন্মদিন, তাহলে তাসলিমার জন্মদিনটা হচ্ছে গিয়ে 36 নম্বর দিনে। মে মাস থেকে 36 নম্বর। তাহলে মে মাস যেহেতু 31 দিনে, সেটা যদি আমরা বিয়োগ দিই তাহলে যে সংখ্যাটা বের হবে সেটা হবে পরবর্তী মাসের তারিখ। পরবর্তী মাসটা হচ্ছে জুন মাস, জুন মাসের 5 তারিখ। তাহলে আমরা ফাইনালি কি দেখাতে পারছি? এখন খেয়াল করো, আমরা এখানে মে মাসের 28 তারিখ থেকে যদি আমরা শুরু করি, 28 তারিখে হচ্ছে গিয়ে তামিমের জন্য তামিম। এই 28 তারিখের পরে হচ্ছে গিয়ে 29, 30, 31 শেষ। এখন হবে গিয়ে জুন মাস। জুন মাসে 1 2 3
4 5, এখানে হবে গিয়ে তাসলিমার জন্মদিন। এখানে টোটাল হচ্ছে গিয়ে 8 দিন। তাহলে আমরা আবার এই যে পদ্ধতিটা দেখালাম, এরপরে যে দ্বিতীয় পদ্ধতি দেখালাম, এখন সর্বশেষ যদি আমরা দেখি, তাহলে দেখো আমাদের 28 তারিখে তামিম জন্মগ্রহণ করলো, তাহলে তার 8 দিন পরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 8 দিনের দিন তাসলিমা জন্মগ্রহণ করেছে। তাহলে সেটা হচ্ছে গিয়ে মে মাসের পরে জুন মাস, জুন মাসে 5ই জুন, 5ই জুন হচ্ছে তাসলিমার জন্মদিন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে সমস্যাটা এখানে দেয়া আছে সেটা রেখে আমি তোমাদেরকে আবার একই নিয়মে আরেকটা সমাধান করার জন্য, সমস্যার সমাধান করার জন্য তোমাদেরকে বলতেছি যে যদি ধরো যে তামিমের জন্মদিন 28শে মে, তামিমের জন্মদিনের এখানে যদি 8 দিনের জায়গায় যদি আমরা 10 দিন দিয়ে দিই, যদি 10 ধরি, তাহলে 10 দিন পর তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখ? তাহলে নিশ্চয়ই সেটা তোমরা বের করতে পারবে। আমি আশা করি যে তোমরা এটা সহজেই সমাধান করতে পারবে, যেহেতু একটু আগে তোমাদেরকে 8 দিনের ব্যবধান দেখিয়েছি। তাহলে 10 দিন হলে সেটা কত তারিখে করবে, সেই কাজটা তোমরা বাড়িতে বসে করবে এবং সেটা তোমাদের ক্লাস টিচারদেরকে জমা দিবে। জমা দেওয়ার পরে উনি মূল্যায়ন করবেন। আশা করি তোমরা ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে যেন আমিও সুস্থ থাকি, তোমরা সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সম্মুখে একটি ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে তো সেন্টেন্স যে বিষয়গুলো ওটা অবশ্যই তোমরা জানো, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে তোমরা অবশ্যই জানো, কিন্তু এখানে কিছু বিস্তারিত বিষয় আছে যেগুলো আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে দরকার পড়ে এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অবজেক্টিভ, অবজেক্টিভ টু এক্সক্লামেটরি। তো আমরা ওগুলো চেঞ্জ করতে যে সময় আমরা চেঞ্জ করতে যাই তখন কিন্তু আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। এর কারণটা হচ্ছে যে অনেক সময় আছে আমাদের সেন্স থেকে এটা কোন ধরনের সেন্টেন্স সেটা ছুটে যায়, এর নলেজে থাকে না, যার ধরুন আমরা যখন সেন্টেন্সটা চেঞ্জ করি তখন ভুলভ্রান্তি হয়ে যায়। তো আজ আমি শুধুমাত্র সেন্টেন্স চেনার উপায় এবং প্যাটার্ন অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্যাটার্ন এবং স্ট্রাকচার অফ সেন্টেন্স, সেন্টেন্সের গঠন প্রণালী, ওগুলা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? A group of words which gives a clear meaning, it is called sentence. অর্থবোধক শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। আমরা দৈনিক যে কথাবার্তা বলে থাকি সব কথাবার্তায় আমরা কোনো না কোনো সেন্টেন্সে বলে থাকি। বেশিরভাগ সময় আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ফর্ম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অন্যটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্যে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিবৃতি প্রদান করে থাকি, কথাবার্তা শেয়ার করে থাকি একে অন্যের সাথে। এই কথাটাকে আমাদের অনেক সময় অ্যাফার্মেটিভ মানে হাবোধক আলোচনা হয়ে থাকে, না বোধক আলোচনা হয়ে থাকে। তো এখানে দুইটা ফর্ম আছে, একটা হাবোধক, একটা না বোধক। তো আমি প্রথমে হাবোধকের স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করতেছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট যেমন আই, আমি যদি সাবজেক্ট আই করি, আই গো টু স্কুল।
সাবজেক্টের পরে verb go to school, I go to school। প্রথমে আমি সাবজেক্ট পেলাম, তারপর ভার্ব পেলাম, তারপরে আমি এক্সটেনশন পেলাম, ঠিক আছে, এক্সটেনশন চলে আসবে। তো এই সেন্টেন্সটা আবার আমরা নেগেটিভ ফর্মে যদি করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট, আই, সাবজেক্ট যদি আমি আই বলি আই, ভার্ব হচ্ছে ডু, তারপর আমি নট দিলাম, আই ডু নট গো টু স্কুল, আই ডু নট গো টু, ওখানে আবার আরেকটা ভার্ব চলে আসে, আই ডু নট গো টু স্কুল। তাহলে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দুইটা ফর্ম পেলাম, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এবং ইটস ভেরি ইজি। সাবজেক্টের পরে ভার্ব চলে আসে, নেগেটিভ ফর্মে গেলে আমরা যাচ্ছি সাবজেক্টের পরে ভার্ব, তারপর নোট চলে আসে, তারপরে নোটের পরে আবার আরেকটি ভার্ব চলে আসে। আমরা চলে যাই কোন সেন্টেন্স দ্বারা আমরা অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স মেকিং একটা অক্সিলারি ভার্ব দিয়ে, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, মডাল অক্সিলিয়ারি এবং ডাব্লিউএস ওয়ার্ড এবং ভার্ব টু ডু, ওগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এখন আমি ভার্ব টু বি দিয়ে একটি এক্সাম্পল দিতে চাইছি। ভার্ব টু বি সাধারণত আমরা জানি এম ইজ ওয়াজ ওয়ার। প্রথমে যদি আমি এম দিয়ে থাকি, ইজ দিয়ে থাকি, আর দিয়ে থাকি, ওয়ার দিয়ে থাকি, ওয়ার হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, এবং এম ইজ আর হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আমি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে একটু উদাহরণ দিতে চাচ্ছি। যেমন আমি যদি এখানে ভার্ব টু বি এম ব্যবহার করে থাকি, হ্যাঁ আমি সেটিং করলাম ওখানে এম, আর সাবজেক্ট যদি আই দিয়ে থাকি, তাহলে আমি পরে একটা অংশ দেই, সেটা হচ্ছে টিচার দিয়ে দিলাম অবজেক্ট টুকে, হ্যাঁ টিচার। তাহলে এম আই আর টিচার, এম আই আর টিচার, এম দিয়ে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, তাহলে এম আই আর টিচার, এম আই আর টিচার। এখন যদি আমি ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করি, হ্যাঁ ওখানে যদি আমি আর দেই, আর দিলে সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। আমি সাবজেক্ট ওখানে ফিটিং করলাম দে, আর দে স্টুডেন্ট, আর দে স্টুডেন্ট। যদি আমি ওখানে ইজ ব্যবহার করে থাকি, তাহলে ইজ বিং স্টুডেন্ট, লাইক দিস। এখন আমি একটু ভার্ব টু হ্যাভ নিয়ে আলোচনা করি। ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ সাধারণত আমরা ব্যবহার করে থাকি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা ব্যবহার করি, তখন প্রথমে আমরা হ্যাভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ফিনিশড ইওর ওয়ার্ক। হ্যাভ যখন আমি এখানে দিলাম, তখন সাবজেক্টে চলে আসলো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চলে আসলো, হ্যাভ ইউ ফিনিশড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। হ্যাভ এর পর হ্যাভ প্লাস সাবজেক্ট, আমি যখন হ্যাভ এর পরে যখন সাবজেক্ট দিলাম হ্যাভ ইউ, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম ডান, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। আমি একটা অবজেক্ট ওখানে দিয়ে দিলাম দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তারপরে আমি ইন্টারোগেশন মার্ক দিয়ে দিলাম, প্রশ্নবোধক। এখন আমি পাস্ট পারফেক্টে যদি প্রশ্ন করি, তাহলে আমি হ্যাভ, প্রথমে হ্যাড দিলাম, তারপর সাবজেক্টটা দিয়ে দিলাম, হ্যাড হি ইটেন রাইস, হ্যাড হি ইটেন রাইস, হ্যাড হি ফিনিশড। হ্যাজ যখন ব্যবহার করব, হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সাবজেক্ট, ডাব্লিউএস ওয়ার্ডে, ডাব্লিউএস ওয়ার্ড আমাদের জানা আছে যে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা সেন্টেন্স তৈরি করতে পারি ডাব্লিউএস ওয়ার্ডে, যেমন হোয়াটস ইওর নেম, who are you, which pen do you want, how are you, like this। W and H দিয়ে যে সকল প্রশ্ন করা হয়, W how are you, who are you, what's your name, where are you from, like this। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাইড, আর শেষে তো একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তারপর আমরা চলে যাই
ক্যান, কুড, মে, মাইট ওগুলা ব্যবহার করেও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, ক্যান দিয়ে আমি সেন্টেন্সটা শুরু করলাম। এটা হচ্ছে আমার মডেল অক্সিলারি। তাহলে মডেল অক্সিলারি পার্ট দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়। ক্যান আই ডু দ্য ওয়ার্ক, ক্যান আই ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি এখানে ক্যান দিলাম, ক্যানের পরে সাবজেক্ট দিলাম, তারপরে ডু দ্য ওয়ার্ক। would you mind opening the door, opening the door, opening, would you mind, তাহলে আমি would দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। সুতরাং মে, ক্যান, শ্যাল, উইল, শুড, কোড ওগুলোও দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ওগুলো ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এবং এছাড়া আমরা বুঝতে পারি এগুলো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা ধরে নিব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো সেন্টেন্স জানা এবং বোঝা আমাদের খুবই প্রয়োজন। এবং সেন্টেন্সের ধরন এবং স্ট্রাকচার এবং কোনো ওয়ার্ড সেন্টেন্সের প্রথম অংশ দেখে অথবা শেষের অংশ দেখে যদি আমরা এটা কোন ধরনের সেন্টেন্স বুঝতে না পারি তাহলে আমাদের সেন্টেন্স পরিবর্তন করা সম্ভব হবে না। সুতরাং সেন্টেন্সের যে চিনার যে মানে সেন্টেন্স যে এটা কোন ধরনের সেন্টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা দেখতেছো এবং আশা করি সবাই ভিডিও দেখার পাশাপাশি লাইক এবং শেয়ার দেবে। যদি তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার দাও তাহলে আরও বেশি বেশি স্টুডেন্টরা দেখতে পারবে। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই বলেই বিদায় নিলাম। খোদা হাফেজ। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মুকিত স্যার বিগত 2টা ক্লাস ন্যারেশনের উপর নিয়েছি। হ্যাঁ, আজকে আমরা 3 নম্বর ক্লাসটা শুরু করছি। 3 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটাকে ফলো করো, আশা করি বুঝতে পারবে। আমাদের আজকে পড়া হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনের বাক্য তৈরি করি তো এই বাক্যে আমরা প্রথমে পাবো রিপোর্টিং ভার্ব, পরে পাবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা থাকবে ইনভার্টেড কমার ভিতরে এবং ইন্টারোগেশন সাইন থাকবে। এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, এরপরে অবজেক্ট থাকতেও পারে এবার নাও থাকতে পারে, কমা, এরপরে ইনভার্টেড ক্লোজ। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তৈরি করার জন্য আমরা প্রথমে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি অথবা মডেল ভার্ব ব্যবহার করতে পারি। এরপরে টু বি ভার্বও আগে ব্যবহার করা যেতে পারে। তার আগে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার আগে প্রথমেই আমাকে দেখতে হবে রিপোর্টেড স্পিচের ভিতর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিনা। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য প্রথম পরিচয় হচ্ছে ইন্টারোগেশন সাইন। এরপরে দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী দিয়ে শুরু করছে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, যদি মডেল ভার্ব থাকে তাহলে বাক্যের মধ্যে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, যদি টু বি ভার্ব থাকে তাহলে টু বি ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আর যদি তার আগে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে এটা আস্কিং কোয়েশ্চেন হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা
অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব বা টু বি ভার্ব দ্বারা থাকে, তাহলে আমরা কমা উঠায়ে ইফ বসাবো, কমা উঠায়ে ইফ বসাবো। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা থাকে তাহলে কমা উঠায়ে ইফ না বসায়ে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসাবো। তারপরে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভ অংশটা কী হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। এবং এখানে যে সেড বা সেড টু আছে, সেড বা সেড টু, তা বদলে হয়ে যাবে আস্কড। এখন আমি আবার কথাটা বলি, যদি ডাইরেক্ট নেরেশনের বাক্যটা রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে তাকে ইনডাইরেক্ট করতে গেলে আমরা প্রথমে এই রিপোর্টিং ভার্বের সেট বা সেট টুকে বদলে আনবো আস্কে। আস্কের পর টু বসে না, কমা উঠায় ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। যদি অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব বা টু বি ভার্ব দ্বারা প্রশ্ন করা থাকে তাহলে আমরা কমা উঠায় ইফ দিব। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা থাকে তাহলে ইফ না বসায় ডব্লিউএইচ ওয়ার্ডটি বসে দেবো। এরপরে বাকি অংশটুকু আমরা অ্যাসার্টিভ করবো। অ্যাসার্টিভ মানে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, এরপরে বসাবো ভার্ব, এরপরে বসাবো অবজেক্ট। সাবজেক্টের সময় পার্সন অনুযায়ী পার্সন আমরা চেঞ্জ করবো, ভার্বের ক্ষেত্রে টেন্স অনুযায়ী ভার্ব চেঞ্জ করবো, এবং অবজেক্টের সময় নিকটতবাচক শব্দকে আমরা দূরতবাচক শব্দে পরিবর্তন করব। এখন যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমি উদাহরণের সাহায্যে বিষয়টা পরিষ্কার করি। হি said to me, do you know me? Do you know me? এই যে ডাইরেক্ট নারেশনের একটা বাক্য আমরা এখানে লিখলাম, এই বাক্যটার মধ্যে হি সেড টু মি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ডু ইউ নো মি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথমেই আমাকে দেখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে, হ্যাঁ, কোন জাতীয় সেন্টেন্সে আছে। আমরা এখানে রিপোর্টেড স্পিচটা দেখতেছি ইন্টারোগেটিভে আছে। ডু ইউ নো মি, ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, না হচ্ছে মূল ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট, ইন্টারোগেটিভ। এখন রিপোর্টিং ভার্বে আছে গেল সেট টু। যদি রিপোর্টিং ভার্বে সেট বা সেট টু থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইন্টারোগেটিভ নেওয়ার সময় সেট টু পরিবর্তে হবে আস্কড। হি আস্কড মি। ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট, কমা ওঠায় ইফ। ইউ হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পার্সন হলো মিকে বোঝাবে আই। ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট, ডু প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট বলতে হবে পাস্ট ইনডিফিনিট, নো থেকে হবে নিউ। ইফ আই নিউ, মি হচ্ছে ফার্স্ট পার্সনের অবজেক্ট, ফার্স্ট পার্সন হলে হিকে বোঝাবে হিম। ইফ আই নো হিম, ইফ আই নো হিম। আরেকটা উদাহরণ আমরা দেখি। হি said to me, why are you disturbing me? Why are you disturbing me? এই বাক্যটার মধ্যে হোয়াই আর ইউ ডিস্টার্বিং মি হচ্ছে রিপোর্টেড স্পিচ, যা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু করছে। আর রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেড টু মি। এই সেড টু মি এটা যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে সেটের পরিবর্তে আসবে আস্কড। সেটটির পরিবর্তে আস্ক, সেট বা সেটের পরিবর্তে আস্ক, আস্কের পর টু বসে না। হি আস্ক মি, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু করছে, এখানে কমা উঠে ইফ না বসে হোয়াই। এরপরে সাবজেক্ট খেয়ে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, মি থেকে আই, ইফ আই। টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর বারবার সাথে আইনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তা বলতে হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্টের হলে ওয়াজ বা ওয়ার, এখানে আইয়ের সাথে ওয়াজ। হোয়াই আই ওয়াজ ডিস্টার্বিং মি, মি হলে ফার্স্ট পার্সন অবজেক্ট, ফার্স্ট পার্সন হলে হিকে বোঝায় হিম। ইফ হোয়াই আই ওয়াজ ডিস্টার্বিং হিম। হ্যাঁ, এবার একটু জেনে নেই ডাইরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয়, তা ইনডাইরেক্ট করবার সময় আমরা রিপোর্টিং ভার্বের সেট বা সেটটুকে বদলাই আস্কড, কমা উঠে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড, এবং এই অ্যাসার্টিভটা, এই ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। সাবজেক্টের পার্সন পরিবর্তন ঘটে, ভার্বের টেন্সের পরিবর্তন ঘটে, টেন্সের আর
যদি অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বা মডেল ভার্ব দ্বারা প্রশ্নটা শুরু হয় তাহলে কমোটায় ইফ বসাই, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা থাকে তাহলে কেন কমোটায় ইফ না বসে ডব্লিউএইচ ওয়ার্ডটাই দিয়ে দিই। এরপরে বাকি অংশটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করি। অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করবার সময় প্রথমে সাবজেক্ট, এরপরে আবার বড় অবজেক্ট। এবার আমরা আর একটা সেন্টেন্সে যাব, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা আগে পরিচয় করি। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বাংলায় যাকে বলে অনুজ্ঞাসূচক বাক্য। এই ইম্পারেটিভ সেন্টেন্সটার গঠন থাকে দুইভাবে, একটা হচ্ছে লেট ছাড়া ইম্পারেটিভ, আরটা হচ্ছে লেট যুক্ত ইম্পারেটিভ। লেট যুক্ত ইম্পারেটিভ। লেট ছাড়া ইম্পারেটিভ আবার দুই ধরনের, একটা হচ্ছে হ্যাঁ বোধকে, একটা না বোধকে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ, লেট ছাড়া অ্যাফার্মেটিভ বাক্যের শুরুতেই থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট। বা অনেক সময় ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে এই জায়গাতে প্লিজ বা কাইন্ডলি শব্দটা থাকতে পারে, প্লিজ অর কাইন্ডলি, প্লিজ অর কাইন্ডলি। হেল্প মি, প্লিজ হেল্প মি। ল্যান্ড মি সাম মানি, প্লিজ ল্যান্ড মি সাম মানি। ডু মি ফেভার, কাইন্ডলি ডু মি ফেভার। আর নেগেটিভে প্রথমে থাকবে ডোন্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। লেট ছাড়া ইম্পারেটিভ। অথবা ডোন্টের পরিবর্তে অনেক সময় নেভার থাকতে পারে, নেভার। নেভার ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। এই হলো লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সের। এই লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অর্থ থাকবে আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, এবং নিষেধ। এই অর্থগুলো থাকবে। লেট ছাড়া যে রিপোর্টেড স্পিচে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা থাকবে, এই ইম্পারেটিভ সেন্টেন্সটার অর্থ থাকবে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। যদি রিপোর্টেড স্পিচ আদেশ বোঝায় তাহলে আদেশের পরিবর্তে রিপোর্টিং ভার্ব আমরা সেট বদলাইয়া অর্ডার, অর্ডার অর কমান্ডেড, কমান্ডেড, অর্ডার অর কমান্ডেড। যদি সিভিল আদেশ হয় অর্ডার, আর যদি সামরিক অর্ডার হয় তাহলে কিনা কমান্ডেড। উপদেশের ক্ষেত্রে আমরা সেট বদলাইয়া অ্যাডভাইসড, অনুরোধের ক্ষেত্রে সেট বদলাইয়া রিকোয়েস্টেড, নিষেধের ক্ষেত্রে আমরা ফরবিড, অথবা অনেক সময় অ্যাডভাইস দিয়ে চালাই দিই, অ্যাডভাইসড। ফরবিড দিলে রিপোর্টের স্পিচটাকে আবার হাবোধক করতে হয়, আর অ্যাডভাইস দিলেন নাবোধক রাখা যায়। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টের স্পিচ লেট ছাড়া থাকে হাবোধক বা নাবোধক, যদি অর্থ থাকে আদেশ তাহলে আমরা সেট বদলাইয়া অর্ডার অথবা কমান্ডেড। উপদেশ থাকলে অ্যাডভাইসড, অনুরোধ থাকলে রিকোয়েস্টেড, নিষেধ থাকলে ফরবিড অথবা অ্যাডভাইসড। এবং কমা উঠায়ে হাবোধক বাক্যের ক্ষেত্রে টু, আর নাবোধক বাক্যের ক্ষেত্রে নট টু, নট টু। যদি অ্যাডভাইসড হয় নট টু, অ্যাডভাইসটার সাথে নট টু, ফরবিডের সাথে টু, ফরবিডের সাথে টু, অ্যাডভাইসটার সাথে নট টু। এরপরে বাক্য অংশ শুধু নিকটতম শব্দ, দূরত্ব শব্দ যাবে। আর লেটযুক্ত বাক্য, লেটযুক্ত বাক্যের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে প্রস্তাব, 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 প্রপোজাল, আর একটা হচ্ছে অনুমতি, 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 পারমিশন, পারমিশন। যদি প্রস্তাব বুঝায় তাহলে লেটাস থাকবে, লেটাস, লেটাস বা লেটস, লেটাস বা লেটস যুক্ত বাক্য হচ্ছে প্রস্তাব। যদি ডাইরেক্ট নারেশনের রিপোর্টের স্পিচও লেটস যুক্ত থাকে তাই ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস, প্রস্তাব, প্রস্তাব। এবং যদি আস বাদে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম অথবা লেট যে কোনো নাম থাকে তখন এটা পারমিশন বোঝায়, পারমিশন বোঝাবে। এখন যদি আমরা এই লেটাস যুক্ত বাক্যকে লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স প্রস্তাব
ভার্বকে আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নিতে চাই, তাহলে সেড বা সেড টু থাকলে প্রপোজ টু, আর সেড থাকলে প্রপোজড, কমা উঠায় দ্যাট। হ্যাঁ, আর রিপোর্টের স্পিচে দে শুড বা উই শুড, দে শুড উই শুড ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে বাকি অংশ। নিকটবর্তী শব্দ থাকলে দূরত্ববর্তী শব্দ যাবে। যদি অবজেক্টটা যদি ফার্স্ট পার্সনের থাকে, মি থাকে, তাহলে আমরা উই শুড দেই, আর না হয় দে শুড। লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম বা লেট যে কোনো নাম অনুমতির ক্ষেত্রে আমরা সেট টু বদলাইয়া টোল্ড দেই, সেট টু টোল্ড, ক্ষমতায় দ্যাট, এরপরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে এবং লেটের পরিবর্তে একটা মাইট শব্দ পড়বে, লেটের পরিবর্তে মাইট, এবার বাকি অংশ অপরিবর্তিত। এবার আমরা উদাহরণের সাহায্যে দেখি। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখাই লেট সারা, হি সেড টু মি গো টু স্কুল নাও, গো টু স্কুল নাও। এই যে একটা ডাইরেক্টের বাক্য, এই বাক্যটার মধ্যে দুটো অংশ আছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের শুরুতেই গো অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে এটা লেট সারা ইম্পারেটিভ। এই গো টু স্কুল নাও এটা দিয়ে যদি আদেশ বোঝায়, তাহলে আমরা সেটু বদলে কি দেবো, টোল্ড, হি টোল্ড মি। যদি আদেশ বোঝায় অর্ডার, আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড, নিষেধ বুঝাইলে অ্যাডভাইসড অথবা ফরবিড। আর যদি কোনোটাই বোঝা যায় না, আদেশ না উপদেশ না, তাহলে তখন আমরা টোল্ড শব্দ ব্যবহার করি। হি অর্ডার্ড মি টু গো টু স্কুল নাও থেকে দেন, হি অর্ডার্ড মি টু গো টু স্কুল দেন, অথবা হি টোল্ড মি টু গো টু স্কুল দেন। হি সেড টু মি don't waste your time, don't waste your time। হ্যাঁ, এটাও ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ লেট সারা অর্থাৎ বাক্যের শুরুতে ডোন্ট আছে, না বোধক ইম্পারেটিভ। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় অপচয় করো না, এটা উপদেশ হইতে পারে, উপদেশ। হি advised me not to waste your my time, waste my time। এবার যদি আমরা লেট যুক্ত বাক্যতে যাই, লেট যুক্ত বাক্যে he said to me let us go to mosque, let us go to mosque। he said to me, সে আমাকে বললো লেটস গো টু মস্ক, let us go to mosque, চলো মসজিদে যাই। এই যে let us তা হচ্ছে প্রস্তাব। he proposed to me that রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি মি থাকে, তাহলে উই শুড গো টু মস্ক, উই শুড গো টু মস্ক। হি said to me he said to me let
him he said to me, let him the teacher said to the students, let them play today. The teacher said to the students, let them play today. Let them অনুমতি, এই ক্ষেত্রে আমরা said to বদলাইয়ে told দেব। The teacher told the students that they might play that day. আমরা অ্যাসার্টিভ ডাইরেক্ট নেরেশনের রিপোর্টের স্পিচটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, প্রথমে দেখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটযুক্ত না লেট ছাড়া। যদি লেট ছাড়া হয় তাহলে বুঝতে হবে অর্থটা কি, আদেশ না উপদেশ না অনুরোধ না নিষেধ, তা অনুযায়ী রিপোর্টিং ভার্বকে বদলাতে হবে। আর যদি লেটযুক্ত হয় তাহলে দেখতে হবে লেটাস কি না। লেটাস যদি হয় তাহলে প্রস্তাব, প্রপোজ বা প্রপোজ টু দ্যাট, দ্যাট শুড বা উই শুড। আর যদি প্রস্তাব ছাড়া হয় অনুমতি, তখন আমরা ক্ষমতায় দ্যাট, এরপরে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দ্যাম 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 দ্য স্টুডেন্টস দে, এরপরে লেট উঠে মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে বাকি অংশ। আমি আশা করি তোমরা আমরা ক্লাসটাকে ফলো করছো, তোমরা চেষ্টা করো বোঝার এবং একে অপরকে শেয়ার করো। আমরা অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই পর্যন্ত আজকে থাকো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক বিন্দু, ছাতক উপজেলার অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম দীপক রঞ্জন দাস, সহকারী শিক্ষক, গণিত, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। এখন আমরা মূল বিষয়ে চলে যাব। মানে গতদিন যে অধ্যায়ে আলোচনা করেছিলাম সে অধ্যায়টা কী ছিল? সে অধ্যায়টা ছিল রাসায়নিক বন্ধন। পঞ্চম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 6, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এখন আমার জানতে হবে মৌল, যেহেতু মৌলের গণনা আছে, মৌল কী। এর আগে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। মৌল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। মৌলটা কী হচ্ছে? মৌল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। এখন জানতে হবে আমার মৌল কী। মৌল হলো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23 পরমাণু, অণু অথবা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মৌল বলে। এখন প্রশ্ন হলো, এই যে সংখ্যাটা, এই যে 0.6.023 × 10⁻23, এটা আসলে একটি অ্যাভোগাড্রো সংখ্যা। এখন এই অ্যাভোগাড্রো সংখ্যার একটু আমি পরে আলোচনা করতেছি অ্যাভোগাড্রো সংখ্যা কি। এখন হলো মোলারিটি। মোলারিটি কি? মোলারিটি হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা, একটিটা দ্রবণের মধ্যে যত মৌল দ্রবীভূত থাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। আর এই মোলারিটিকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করা হয়। এখন মোলারিটির সাথে কিন্তু চলে আসে সেমিমোলার এবং ডেসিমোলার। সেমিমোলার দ্রবণ হচ্ছে যদি একটা দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। এখন ডেসিমোলার দ্রবণ হচ্ছে একটা দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তাকে ডেসিমোলার দ্রবণ বলে।
দেশি মূলের দ্রবণের সাথে এখন হচ্ছে মোলার দ্রবণটা আসলে কি, মোলার দ্রবণটা আমার জানতে হবে। মোলার দ্রবণটা আমরা মোলার দ্রবণকে জানতে হবে। মোলার দ্রবণের সময় হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রবণ বলে। এ হচ্ছে মোলার সম্পর্কে। মোলার আরও আসছে তোমাদের মোলার জানতে হবে। এখন আমি যে কথাটা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে 6.023 10⁻23। এটা আসলে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সেই অ্যাভোগাড্রো সংখ্যার কারণে কোনো বস্তুর 1 মোল, কোনো বস্তুর 1 মোলের যত সংখ্যক কি থাকে, যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। আর একে কিভাবে প্রকাশ করা হয়, একে এন দ্বারা কি, এন দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই এন এর মানটা হচ্ছে, এন এর মানটা কত হচ্ছে, আর এই এন এর মানটা হচ্ছে 6.023 এবং 10⁻23 অত, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এরপরে তোমাদের আরো আছে, যেমন আছে 1 মোল কাকে বলে। 1 মোল কি, 1 মোল হচ্ছে কি রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, থাকে ওই পদার্থের 1 মোল। এখন যদি বলা হয় আবার 1 মোল জিনিসটা কি, 1 মোল কি, 1 মোল হলো রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় থাকে ওই পদার্থের কি বলা হয়, 1 মোল বলা হয়। যেমন কার্বন, যেমন 12 গ্রাম এবং কার্বনে 1 মোল কার্বন পরমাণু বিদ্যমান, ঠিক আছে। এখন কার্বন পরমাণু যদি বিদ্যমান হয় অণুর আণবিক ভর করার যে একটা পদ্ধতিটা হচ্ছে কি, কোনো অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করে ওই অণুর আণবিক ভর পাওয়া যায়, এই হচ্ছে। এখন এরপরে তোমাদের যে জিনিসটা হচ্ছে, এখন হচ্ছে মোলারিটি এবং দ্রবণ কীভাবে তুমি প্রস্তুত করবে। মোলারিটি দ্রবণ যখন প্রস্তুত করবে তখন আমরা একটা সূত্র জানি, যেমন আমরা জানি কি ডব্লিউ সমান ডব্লিউ হচ্ছে ডব্লিউ SBM by 1000। এখানে হচ্ছে এই যে তোমার কি আছে, এখানে হচ্ছে ডব্লিউটা কি, এসটা কি, ভিটা কি, এমটা কি আমাদের জানতে হবে। জানতে হলে দ্রবণের ভরকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়, ডব্লিউ দ্বারা। দ্রবণের আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা। আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা। এস হচ্ছে কি, এস হচ্ছে দ্রবণের মোলারিটি, এসটা হচ্ছে দ্রবণের মোলারিটি। আমি কি লিখে দেব, এখন যদি লিখে দিই তোমরা সবাই খাতায় লিখে নাও মোলারিটি। দেখো এখানে ছিল ডব্লিউ সমান হলো SVM বাই 1000। এখানে ভরকে ডব্লিউ দ্রবণের ভর, আয়তনকে ভি, আণবিক ভর এম, ঠিক আছে। এখন হলো এস হচ্ছে মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করে, মোলারিটি হচ্ছে এস। এই আমার এগুলো কি করতে হবে, প্রকাশ করতে হবে। আর এই সূত্রটা আমাদের ঠিক কাজে লাগে। এই সূত্রটা আমরা যখন দুইটা বস্তুর ঘনমাত্রা তুলনা করব সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা দিয়ে আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, এখন হচ্ছে তোমাদের এই রাসায়নিক গণনাটা কি,
রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা হচ্ছে মানে রাসায়নিক গণনা জিনিসটা হচ্ছে কোনো কিছু হিসাব নিকাশকে একত্রে দেয়। হিসাব নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলে। রাসায়নিক গণনা। এখন রাসায়নিক গণনা বলতে আরেকটা জিনিস চলে আসে, রসায়ন মূলত ছয় ধরনের হতে পারে। রসায়ন মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা যায়। একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ আর একটা হচ্ছে কি পরিমাণগত বিশ্লেষণ। এখন যে গুণগত বিশ্লেষণটা কি? গুণগত বিশ্লেষণটা কি হচ্ছে কোনো পদার্থের এবং তার ভিন্ন ধর্ম শনাক্ত করার পদ্ধতি নাম হচ্ছে গুণগত কি বিশ্লেষণ। আর হচ্ছে তোমার পরিমাণগত বিশ্লেষণ। কোনো পদার্থের যে কোনো পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতির নাম হচ্ছে কি পরিমাণগত বিশ্লেষণ। ঠিক আছে, তা আমরা জানলাম রাসায়নিক গণনা, পরিমাণগত বিশ্লেষণ। ঠিক আছে, এখন হচ্ছে আরেকটু যে আলোচনা করবো, এখন হচ্ছে গ্যাসের মূল আয়তন। গ্যাসের মূল আয়তন এই হলো গ্যাসের মূল আয়তন। মূলার আয়তন জিনিসটা কি আমাদের জানতে হবে। মূলার আয়তন হচ্ছে এক মোল গ্যাসীয় পদার্থের যে আয়তন দখল করে। আবার বলছি, এক মোল গ্যাসীয় পদার্থের যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মূলার আয়তন বলা হয়। যেমন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতে পারি। আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 বায়ুমণ্ডল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি 1 বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা চাপ অথবা আদর্শ তাপমাত্রা চাপ বা কি সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। যেমন আমরা প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 22.4 লিটার, তাই না? এগুলো মোলার আয়তন। এখন যদি মোলার আয়তন নির্ণয় করতে হলে কি করতে হবে? যেমন আমরা কি আছে n। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আদর্শ তাপমাত্রা। এখন আমাদের চলে যাব মূল অঙ্কের সঙ্গে। মোলার সম্বন্ধে একটু আমরা কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করি। গাণিতিক সমস্যাটা হচ্ছে একটি কার্বন পরমাণু ভর কত? যেমন আমি দেখলাম একটি কার্বন পরমাণু ভর কত, তাই না? একটি পরমাণু ভর কত? তখন আমার কি করতে হবে? আমার ভর নির্ণয় করতে হলে আমার অ্যাভোগাড্রো সংখ্যার মানটা জানতে হবে। তোমাদের কি সবার মনে আছে অ্যাভোগাড্রো সংখ্যার মান? অ্যাভোগাড্রো সংখ্যার মানটা হচ্ছে 6.023 10⁻23, তাই না? আচ্ছা, এখন আমরা পর্যায় সারণী পরে আসছিলাম। আমাদের কার্বনের পারমাণবিক ভর কত, অক্সিজেনের পারমাণবিক ভর কত, অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর কত, সালফারের পারমাণবিক ভর কত, এগুলো আমাদের জানতে হবে। এগুলো যদি আমরা জানতে হয় তাহলে আমরা বার করতে হবে কার্বনের পারমাণবিক ভর। যেমন কার্বনের পারমাণবিক ভর, কার্বন পারমাণবিক ভর। কার্বনের পারমাণবিক ভর কত? 12। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন হচ্ছে এটা নিতে হবে মোলে। 1 মোল কার্বন সমান কত? 12 গ্রাম। ঠিক আছে, এখন যদি আমরা কি বলতে পারি পরমাণু ভর কত হলে তোমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটা অবশ্যই জানতে হবে। অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া এই পারমাণবিক ভরকে যদি আমরা ভাগ দিই কতটা কি আছে পরমাণু আছে, আমরা ভর আছে কত, পরমাণু ভর কতটুকু আছে সেগুলো আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো এখন আমরা লিখতে পারি এখন 6.023 10⁻23 কতটি কার্বন পরমাণুর ভর কত গ্রাম, তাই না? একটি কার্বন পরমাণু ভর আমরা নির্ণয় করতে পারবো, তাই না?
একটি কার্বন পরমাণু ভরলে অ্যাভোগাড্রো সংখ্যা, এই সংখ্যাটা দিলে কি হবে, কম হলে কি হবে, ভাগ দিতে হবে। ভাগ দিতে হলে কি 6.023 into 10 to the power 23 আর উপর হলো 12 অত গ্রাম, অতটা। এখন এদের সবাই ক্যালকুলেটর নিয়ে এটা ভাগ করে নাও। ভাগ করলে কি আসে জানো, ভাগ করলে 1.99 into 10 to the power -23 এত গ্রাম। এই হচ্ছে আমাদের ভর। কার্বন পরমাণু ভর কত, কার্বন পরমাণু ভর হচ্ছে কি, কার্বন পরমাণু ভরটা হলো 1.99 10 to the power -23। আচ্ছা, এখন যদি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করা হয়, তো যেমন 1 গ্রাম পানিতে কতটি অণু আছে, যেমন 1 গ্রাম পানিতে কতটি অণু আছে, কতটি অণু আছে, তখন তোমাদের কি করতে হবে, অণু আছে তখন তোমার যে আণবিক ভরটা বের করে আণবিক ভর দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যাকে কি করতে হবে, ভাগ দিতে হবে। ভাগ দিলে হচ্ছে কি, দেখো আগে এটা আণবিক পানির আণবিক ভর ভাগ করতে হবে, এবং পানির আণবিক ভর, পানির সংখ্যাটা কি জানি H2O এর আণবিক ভর, আণবিক ভর। হাইড্রোজেনের কত 1, এখানে কয়টা হাইড্রোজেন আছে, 2টা, তাই 1 ইনটু কি হবে 2, তার সাথে যুক্ত আছে অক্সিজেন, অক্সিজেনের কত 16, তাই 2 ইনটু 16 ইনটু কত 8, আমি লিখতে পারি সুতরাং 1 মোল পানি সমান কত 18 গ্রাম, কত গ্রাম 18 গ্রাম, তাই না। এখন যদি 18 গ্রাম হয়, 18 গ্রাম যদি হয়, আমাদের দেখো তুমি অ্যাভোগাড্রো সংখ্যা জানো, এই যে এই মোলটা আছে, মোলটা দিয়ে কি করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যাটা কি করতে হবে, ভাগ দিতে হবে। যেমন 18 গ্রাম পানিতে 18 গ্রাম পানিতে 18 গ্রাম পানিতে অণু আছে, পানিতে কি আছে, অণু আছে কতটি 6.023 into 10 to the power 23 কতটি, তাই না। এখন সুতরাং 1 গ্রাম পানিতে অণু আছে আরো কি কম, তখন এখানে কি করতে হবে, ভাগ দিতে হবে। কতটি, তাই না। এখন সবাই ক্যালকুলেটরে ভাগ করে নাও, ভাগ করলে কত হয় জানি 3.346 into 10 to the power 23 কত ঠিক। এই হয়ে গেছে কি আমাদের 1 গ্রাম পানিতে কতটি অণু আছে। যদি 1 গ্রাম পানিতে যদি অণুর সংখ্যা নির্ণয় করতে হয়, তখন তুমি কি করতে হবে, তার আণবিক ভর দিয়ে, পানির যে একটা আণবিক ভর আছে, পানির আণবিক ভর দিয়ে এটাকে কি করতে হবে, ভাগ করে নিতে হবে, তাই না। আচ্ছা, ভাগ করে নিতে হবে। এখন হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ 1 নম্বর হলো মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, ব্যাখ্যা করো। 2 নম্বরটা হচ্ছে 5 গ্রাম সালফুরিক অ্যাসিড H2SO4 সালফুরিক অ্যাসিডের কতটি অণু আছে, কতটি অণু আছে
এই এবার সবাই লিখছো, এটা আগামী দিন সমাধান করো। যদি না পারো আমাকে ইনবক্সের মধ্যে তোমাদেরকে বলে দেবে এবং উত্তরগুলো সমাধান করার চিন্তাধারা করো। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের মতো এই ক্লাসটি সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে আবার ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে গঠন অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ এবং অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শব্দের শ্রেণীবিভাগের দ্বিতীয় অংশ, অর্থাৎ উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে শব্দ সম্পর্কে কয় ভাগে ভাগ করা যায় সে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই উৎস অনুযায়ী শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা উৎস অনুযায়ী বা উৎপত্তি অনুসারে শব্দ সম্পর্কে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো তৎসম শব্দ, তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎ অর্থ হইল তা বা তার, সম অর্থ হইল সমান। তৎ অর্থ হল তার, সম অর্থ সমান, অর্থাৎ তার। তৎসম শব্দের অর্থ হইল তার সমান, অর্থাৎ তার বলতে বোঝায় সংস্কৃত, তাহলে সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা এসেছে, যাদের কোনো পরিবর্তন নেই, যাদের রূপ অপরিবর্তিত, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে, যাদের রূপ অপরিবর্তিত, তাকে বলা হয় তৎসম শব্দ। আগে বলেছি অর্থ তার, সম অর্থাৎ সমান, তৎসম অর্থ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পিতা, মাতা, ভ্রাতা, পিতা মাতা ভ্রাতা, আরো অনেক ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যদি তৎসম শব্দ আমরা সহজেই মনে রাখার একটা উপায় আছে, সেটি হলো যে সাধু ভাষার 85% শব্দই সাধু ভাষার 85% শব্দ হলো তৎসম শব্দ। মূর্ধন্য সযুক্ত শব্দ মূর্ধন্য এবং মূর্ধন্য সযুক্ত শব্দ কোনো চিন্তা ছাড়াই হইল তৎসম শব্দ। যেমন তৃণ, তৃণ, ঋণ, তৃণ ঋণ, মানুষ,
মানুষ, পাষাণ, পাষাণ, চাণক্য, মাণিক্য, চাণক্য, মাণিক্য। দেখো এই যে মূর্ধন্য, তাহলে এটা তৎসম শব্দ। ঋণ মূর্ধন্য আছে, তাহলে তৎসম শব্দ। মানুষ মূর্ধন্য স, পাষাণ মূর্ধন্য স এবং মূর্ধন্য, চাণক্য মূর্ধন্য, মাণিক্য মূর্ধন্য। এরপরে আমরা বলতে পারি যুক্ত, যুক্ত শব্দ তৎসম শব্দ, যেমন যক্ষা, যেমন যক্ষা। কয়বর্ণীয় শব্দ যুক্ত শব্দ তৎসম শব্দ, যেমন তীক্ষ্ণ, তীক্ষ্ণ। এরপরে তৎসম সন্ধি, তৎসম সন্ধি হলো তৎসম শব্দ, যেমন অহরহ, অহ যোগ রহ, অহ যোগ রহ, অহরহ। অহরহ। আরো অনেক অনেক উদাহরণ আছে। ভাস্কর, বাহ যোগ কর, ভাস্কর, ভাস্কর, বাহ যোগ কর, ভাস্কর। এরপরে তৎসম প্রত্যয়, তৎসম প্রত্যয়, তৎসম তৎসম প্রত্যয়, তৎসম প্রত্যয় হলো তৎসম শব্দ, যেমন বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক, বিজ্ঞান যোগ স্নিক, এই যে স্নিক হলো তৎসম শব্দ, বৈজ্ঞানিক তৎসম শব্দ। এরকমে আরো আছে ওই তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ, তৎসম, তৎসম উপসর্গ 20টি উপসর্গ আছে। প্র, পরা, প্র, প্রভাত, এই যে প্র, এই প্র হইল তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ যুগে গঠিত শব্দ তৎসম, তৎসম শব্দ। তাহলে আমরা তৎসম শব্দ হইল যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে, যাদের কোনো পরিবর্তন নাই, তাই হলো তৎসম শব্দ। এরপরে আমরা অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ কি? অর্ধ তৎসম শব্দ যে সমস্ত সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। অর্ধ, অর্ধ তৎসম শব্দ যে সমস্ত তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো হলো অর্ধ তৎসম শব্দ। যেমন
তৎসম শব্দের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি জ্যোৎস্না, এটা তৎসম শব্দ। অর্ধতৎসম জ্যোৎস্না, কিঞ্চিত পরিবর্তন জ্যোৎস্না। শ্রাদ্ধ, কিঞ্চিত পরিবর্তিত হয়েছে শ্রাদ্ধ। গৃহিণী, তৎসম শব্দ, কিঞ্চিত পরিবর্তিত হয়েছে গিন্নি। বৈষ্ণব, পরিবর্তিত হয়েছে বৈষ্ণব। বৈষ্ণব, ব অকার মদিনাস্য, টম, বৈষ্ণব। কুৎসিত, কুৎসিত, কুৎসিত। প্রাণ, পরাণ। স্পর্শ, পরশ। প্রীতি, প্রীতি, পীড়িত। তৃষ্ণা, তেষ্টা। মহোৎসব, মৎসব। ক্ষুধা, খিদে। আদ্রক, আদা। সকল, সকল। গাত্র, গতর। এরপরে আমরা আলোচনা করব তদ্ভব শব্দ। যেসব শব্দ তদ্ভবকে আমরা যদি অর্থ হিসাবে আমরা বিশ্লেষণ করি, তদ্ভব, তৎ যোগ ভব সমান হইল তদ্ভব। একটি পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। তাহলে তৎ মানে তা, তার বা তা। বব মানে উৎপন্ন। তাহলে তা থেকে উৎপন্ন। তদ্ভব শব্দের অর্থ হইল তা থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। যেসব শব্দ এদেশের আদিম অধিবাসী যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো হলো তদ্ভব শব্দ। যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো হলো তদ্ভব শব্দ, অর্থাৎ খাঁটি বাংলা শব্দ বা প্রাকৃত শব্দ। প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেগুলো হলো তদ্ভব শব্দ। যেমন আমরা তদ্ভব শব্দের উদাহরণ হিসেবে আনতে পারি। আমরা দেখো, তৎসম শব্দ, এরপরে প্রাকৃত, এরপরে আসলো তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত শব্দ প্রাকৃতের মাধ্যমে তদ্ভব রূপ লাভ করেছে, খাঁটি বাংলা রূপ। তৎসম শব্দ যেমন অদ্য, 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 অদ্য। অদ্য প্রাকৃত হলো অজ্জ, তদ্ভব হলো আজ। চন্দ্র, চন্দ্র, চন্দ, চাঁদ। মৎস্য, 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 মাছ। ভক্ত হইল সংস্কৃত, প্রাকৃত হইল ভত্ত, ভাত। দধি, দহি, দই। তাহলে কর্মকার হইল তৎসম শব্দ, প্রাকৃত হইল কর্ম আর তদ্ভব হইল কামার। তৈল, তৈল, তেল, তেল। হস্ত, হত্ত, হস্ত, হত্ত, হাত। চর্মকার, চম্ম আর সামার। তাহলে কর্মকার, কম্ম আর কামার, চর্মকার, চম্ম আর চামার। তাহলে আমরা তদ্ভব শব্দ পাইলাম আজ, চাঁদ, মাছ, ভাত, দই,
কামার, তো তেল, হাত, চামার। তোমরা নবম দশম শ্রেণীর ওই বোর্ডকৃত যে বইটা, এই বইটা ভালো করলে পড়লে এটা উদাহরণ তোমরা পাবে। এখন আমরা আলোচনা করব দেশি শব্দ। যেসব শব্দ এদেশের, আমরা দেশি শব্দের কাকে বলে, যেমন যে সমস্ত শব্দ এদেশের আদিম অধিবাসী, যেমন কুল, মুন্ডা, যে সমস্ত শব্দ এদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা থেকে, যে সমস্ত শব্দ এদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সে সমস্ত শব্দকে বলা হয় দেশি শব্দ। যেমন আমরা একটি গল্পের মাধ্যমে আমরা দেশি শব্দ সহজে চিহ্নিত করতে পারি। সে গল্পটি হলো এই, আমরা দেশি শব্দের উদাহরণ হিসাবে আমরা একটি গল্পের মাধ্যমে তোমাদের বুঝতে সহজ হবে। গল্পটি হলো এই, সোহান বিয়ের পর শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আমরা জানি। সোহান বিয়ের পর শ্বশুর বাড়ি গেল। তার শাশুড়ি ভোরে ঘুম থেকে উঠে ডেকির মধ্যে চাল নিয়ে বেনে কুলা দিয়ে জেরে দোলা দিয়ে ধুয়ে চুলায় বসালো। চাল আর ডালে মিলে হয় খিচুড়ি। জামাই এগুলো পেটে বলল, শুধু খিচুড়ি খেলে কি হবে না, জামাইয়ের জন্য 20টা ডাগর, ডাব, জারুল, জলপাই পেরে নিয়ে আসলো। গাছ থেকে পারলো আর কি। তারপর জামাই ডিঙ্গি নৌকায় উঠে মাথায় টুপর পরে দুল বাজিয়ে গঞ্জে যাচ্ছে। দেখো এখানে অনেকটি আমরা দেশি শব্দ পাইলাম। সোহান বিয়ের পর শ্বশুর বাড়ি গেল, তার শাশুড়ি ঘুম থেকে উঠতে ঢেকি, ঢেকি হলো দেশি শব্দ। ঢেকির মধ্যে চাল নিয়ে, চাল হলো দেশি শব্দ। বেনে কোলা দিয়ে জেরে, কোলা হলো দেশি শব্দ। ডোলা দিয়ে ধুয়ে, ডোলা দেশি শব্দ। চুলাই বসালো, চুলা দেশি শব্দ। চাল আর ডালি দেশি শব্দ। খিচুড়ি দেশি শব্দ। পেটে ভরলো, পেট ওই দেশি শব্দ। কুড়ি মানে 20, আমরা 20 বলি, 20, 21, 22, 20। কুড়িটা ডাগর, ডাগর মানে বড়, তাই ডাগর দেশি শব্দ। ডাব দেশি শব্দ। জারুল, জলপাই পেরে নিয়ে আসলো। তারপর জামাই ডিঙ্গি নৌকায়, ডিঙ্গি দেশি শব্দ। উঠে মাথায় টুপর করে, টুপর দেশি শব্দ। ডোল দেশি, ডোল বাজে গঞ্জে যাচ্ছে, গঞ্জে দেশি শব্দ। এরপর আমরা বিদেশি শব্দ। এখন আমরা আলোচনা করব বিদেশি শব্দ নিয়ে। যে সমস্ত বিদেশি শব্দ বাংলায় এসেছে, বিদেশি শব্দ আসে যে রাজনৈতিক কারণে বা বাণিজ্যিক কারণে। বিদেশি ভাষাভাষী লোক এদেশে এসেছে, তখন তাদের যে ওই শব্দ ভাষা, এই ভাষাগুলো আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। যেমন পর্তুগিজ শব্দ আনারস, এটা আমরা বাংলায় বলি, আমাদের ওই অক্ষরে বর্ণে আমরা ওই বাংলা ভাষায় রূপান্তর করেছি। আনারস, আলপিন পর্তুগিজ শব্দ, আনারস আলপিন। ফরাসি হলো রেস্তোরাঁ, কার্তুজ। ওলন্দাজ হরতাল, রুইতন। জাপানি রিক্সা, হারিকিরি। মায়ানমার লুঙ্গি, ফুঙ্গি। লুঙ্গি যেটা আমরা বলি তহবন। চীনা হলো চা, চিনি।
তুর্কি চাকু চাকর দারোগা, আরবি আল্লাহ সালাত, ফার্সি আল্লাহর হইল আরবি, ফার্সি হইল খুদা, সালাত ফার্সি হইল নামাজ। তাহলে এখন আরো কিছু শব্দ, যেমন সংকর শব্দ, সংকর শব্দ বা মিশ্র শব্দ। হ্যাঁ, এখন আমরা সংকর বা মিশ্র শব্দ নিয়ে আলোচনা করব। দুইটি বিদেশি শব্দ বা দেশি বা বিদেশি শব্দ মিলে হয় মিশ্র শব্দ। রাজা বাদশাহ, রাজা হইল তৎসম শব্দ, বাদশাহ হইল ফার্সি শব্দ। দুইটা বিদেশি শব্দের সমন্বয় হয়েছে একটা শব্দ রাজা বাদশাহ। হাট বাজার, হাট হইল বাংলা, বাজার হইল ফার্সি শব্দ, তাহলে হাট বাজার। খ্রিস্টাব্দ, খ্রিস্ট, খ্রিস্ট ইংরেজি শব্দ, অব্দ হইল তৎসম শব্দ। পকেট মার, পকেট ইংরেজি শব্দ, মার বাংলা শব্দ, বাংলা শব্দ। এই আমরা কয়েকটা, তোমরা বই যদি আরো পড়ো তাহলে তোমরা আরো বেশি জানতে পারবে। এরপরে পারিভাষিক, আমরা আগেই বলেছি বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। যেমন অম্লজান, অক্সিজেন, হাইড্রোজেন, উদ্যান, নথি, ফাইল ইত্যাদি। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই নিরাপদে থাকো।